ধারা 42। ধারা 42, ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমা কেন করা যায়? সেখানে দুইটা ক্ষেত্রে কথা বলেছে। একটা হচ্ছে আমার লিগ্যাল ক্যারেক্টার বা আইনগত পরিচয়ের জন্য, আর একটা হচ্ছে আমার সম্পত্তির সত্ত্বের যে আমি যে সম্পত্তির মালিক এটার ঘোষণা আছে। ডিক্লারেটরি স্যুট করা যায়, ঘোষণামূলক মোকদ্দমা করা যায়। এখন বিষয়টা হলো যে এই যে না ঘোষণামূলক মোকদ্দমা আমরা, সরি, এই যে আমরা ঘোষণামূলক মোকদ্দমাটা করলাম, এই ঘোষণামূলক মামলাটা কোর্ট ফি আমাদেরকে কতটুকু দিতে হবে? তার মানে কোন ধারার অধীনে ঘোষণামূলক মোকদ্দমা করা যায়? ধারা 42। নিচের কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে? এই যে দুইটা ক্ষেত্রে বললাম, এটার একটা থাকলেই হবে বা উভয় ক্ষেত্রে। এই ঘোষণামূলক মামলায় আমরা শুধু ঘোষণা চাইতে পারি। ঘোষণামূলক মামলায় আমরা ঘোষণাও চাইতে পারি, প্লাস কিছু আনুষঙ্গিক প্রতিকারও চাইতে পারি। তাহলে শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি কত? নির্ধারিত কোর্ট ফি অপশন 1, অপশন 2 হচ্ছে 300 টাকা। ফিক্সড কোর্ট ফি, ফিক্সড কোর্ট ফি। আর আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার কোর্ট ফি কত? অ্যাড ভলোরাম কোর্ট ফি, আনুপাতিক হারে কোর্ট ফি। আমাদের দুইটা জায়গাতে দুইটা জায়গাতে কোর্ট ফি নির্ধারিত। পুরো বইতে আমরা কোর্ট ফিটা শেষ করি। একটা জায়গাতে হচ্ছে ফিক্সড, আর আরেকটা জায়গাতে আমরা যদি ধারা 9 যাই, সেখানে হচ্ছে অ্যাড ভলোরম কোর্ট ফি। আমরা যদি দখল উদ্ধারের মামলা করি, ধারা 9তে অ্যাড ভলোরম কোর্ট ফি এর অর্ধেক হবে। ধারা 42-এ তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে দখল উদ্ধারের মামলার কোর্ট ফি কত? অ্যাড ভলোরম কোর্ট ফির অর্ধেক। অ্যাড ভলোরম কোর্ট ফির অর্ধেক। শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি কত? শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি কত? নির্ধারিত কোর্ট ফি অথবা 300 টাকা। এছাড়া বাকি যা আছে সবগুলোতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। যেমন দলিল বাতিলের মামলা, দলিল সংশোধনের মামলা, চুক্তি রোধের মামলা, চুক্তি বলবৎকরণের মামলা, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। ক্লিয়ার? দুইটা জায়গা বাদ দিয়া দখল উদ্ধারের মামলায়, আপনার কথাগুলো আসে না। দখল পুনরুদ্ধার মামলায় কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এর অর্ধেক। আর শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে নির্ধারিত কোর্ট ফি। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা কয়েকটা স্লট শেষ করলাম। একটা হচ্ছে 5, 6, 7, 52, 53। এরপরে আমরা গেলাম 8, 9 ধারাতে।
এরপর আমরা গেলাম ধারা 12-তে, 21-এ, 21 কতে, 13-তে, 19-এ, 29-এ। এরপর আমরা গেলাম 31 থেকে 41 পর্যন্ত। এরপরে ধারা 42 শেষ করলাম। এবার আসেন, আমরা প্রিভেন্টিভ রিলিফ ধারা 6-এর সাথে মিল রেখে যে 52-53 পড়েছিলাম, এই প্রিভেন্টিভ রিলিফের দুই ধরনের নিষেধাজ্ঞা ছাড়াও আরেক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে ধারা 54, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। জাস্ট এতটুকু, ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় রয়েছে? সরি, ধারা 55-তে, ধারা 55-তে, ধারা 55-তে। জাস্ট এতটুকু হেডলাইনটা। ধারা 54-তে দেখেন, আমরা ধারা 52-তে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক প্রতিকার দেওয়া যায়। ধারা 53-তে গিয়ে তাদের সংজ্ঞা দেখলাম। ধারা, তাহলে তো আমাদেরকে জানতে হবে যে স্থায়ী নিষেধাজ্ঞা কোন ক্ষেত্রে দেওয়া হয় আর অস্থায়ী নিষেধাজ্ঞা কোন ক্ষেত্রে দেওয়া হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশের এক বিধি অনুসারে বা 39 আদেশ অনুসারে। ক্লিয়ার? এবার আসেন, স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় ধারা 54 অনুসারে, এসআর অ্যাক্টের 54 অনুসারে। সেখানে 5টা ক্ষেত্র কথা বলছে। কয়টা ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যায়? 5টা ক্ষেত্রে। নিচের কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হতে পারে? এই ক্ষেত্রে যদি 5টা ক্ষেত্র আমাদের মুখস্থ থাকে। ক্লিয়ার? দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয় এসআর অ্যাক্ট অনুসারে, স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এসআর একটা 54 ধারা অনুসারে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে কোন, কি অনুসারে? দেওয়ানি কার্যবিধি। ক্লিয়ার? ধারা 56 সকল দেওয়ান ক্ষেত্রে। দেওয়ান কাজ যদি 39। 39 আপনার ধারা 56তে বলছে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা হতে পারে না, 11টা ক্ষেত্রে। সেখানে 11টা ক্ষেত্র হালকা একটু পড়বেন, অত বেশি জরুরি না। ধারা নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ধারা 57-তে বলছে, এটা জাস্ট হেডলাইনটা মনে রাখেন। আর এখানে যে উদাহরণটা আছে, 57 ধারা যে উদাহরণটা আছে সেই উদাহরণটা পড়বেন। ওকে। এসআর অ্যাক্টের উপরে এখন ধারা 5-এ 5 ভাবে প্রতিকার দেওয়া হয়। এই 5 ভাবে প্রতিকারের মধ্যে 5-এর গ হচ্ছে, ধারা 6-তে গিয়ে বলছে প্রিভেন্টিভ রিলিফ। এই প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হবে 2 ভাবে, যেটা ধারা 52 থেকে বলছে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। স্থায়ী নিষেধাজ্ঞার অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা 53-তে। এরপর আমরা দেখেছি ধারা 7-এ দেখছি যে কোন ক্ষেত্রে এই এসআর অ্যাক্ট প্রযোজ্য হবে না। এরপর আমরা চলে গেছিলাম ধারা 8 এবং 9। ধারা 8-এ দেখেছিলাম সত্ত্ব উদ্ধারের মামলা বা মালিকানা উদ্ধারের মামলা বা দখল সহ মালিকানা উদ্ধারের মামলা 12 বছরের মধ্যে, যেটার সাথে সম্পর্ক হচ্ছে 142 অনুচ্ছেদ। এবং ধারা 9-তে দেখলাম দখল উদ্ধারের মামলা, যেটা 6 মাসের মধ্যে করতে হবে, অনুচ্ছেদ হচ্ছে 3। দখল উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে না, বাট মালিকানা উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে। এরপরে ধারা 12, এটার অপোজিট 21, সাথে মিল রেখা হচ্ছে 21 ক, 19, 29। আর এক সাইডে ছিল হচ্ছে ধারা 13। ধারা 12-তে আমরা দেখলাম যে আদালত কয় ধরনের পরিস্থিতিতে বা কয়টা ক্ষেত্রে আদালত একটা চুক্তিকে কার্যকরকরণের আদেশ দিতে পারে, এবং সেই চুক্তি কার্যকরকরণের মামলা করতে হবে 1 বছরের মধ্যে, যেটা বলা আছে 113 অনুচ্ছেদে। ঠিক একইভাবে 21-এ তাহলে পারবে না, বলবৎকরণের আদেশ দিতে পারবে না 8টা ক্ষেত্রে। 21 ক হচ্ছে কখন একটা
বিক্রয় চুক্তিকে আদালত কার্যকরকরণের বা বলবৎকরণের আদেশ দিতে পারে। 21 কতে। এরপর হচ্ছে, যখন হচ্ছে 12 ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা করা হয়, সেখানে অতিরিক্ত প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণ দাবি করা যায় চুক্তি বলবৎকরণের পাশাপাশি বা পরিবর্তে। তারা 19 বলছে এটা যদি দাবি না করি, পরবর্তীতে দাবি করা যাবে না, করলে সেটা খারিজ হবে। এটা হচ্ছে ধারা 29 বলছে। কোন চুক্তির সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু যদি হারিয়ে যায়, তাহলে সেই চুক্তিটা বলবৎ হবে কি না হবে, এটা ধারা 13-তে বলছে। এরপরে ধারা 31, দলিল সংশোধন আদালত কোন ক্ষেত্রে দিতে পারে এবং তামাদি কত, মামলার 3 বছর। অনুচ্ছেদ 95, 96। এরপরে দলিল বাতিল, ধারা 39, আদালত কোন ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দিতে পারে, তামাদি কত, 3 বছর। অনুচ্ছেদ 91। এই দলিল বাতিলের মামলা আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, ধারা হচ্ছে 41। এরপরে ধারা 35, চুক্তি বাতিল বা চুক্তি রদ বা চুক্তি প্রত্যাহার, সেটাও 1 বছরের মধ্যে, ধারা 114 অনুচ্ছেদ। ধারা 38 বলছে এই দলিল বা চুক্তি রদের মামলায় বা চুক্তি বাতিলের মামলায় আদালত অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, ধারা 38। ধারা 12-তে যখন মামলা করি, চুক্তি কার্যকরকরণের মামলা বা চুক্তি বলবৎকরণের মামলা, সেই মামলায় বিকল্প প্রার্থনা হিসেবে, অল্টারনেটিভ প্রেয়ার হিসেবে আমরা এটা চাইতে পারি যে আমার বিকল্প প্রার্থনা আছে চুক্তিটাই বাতিল করে দেন, চুক্তিটাই বাতিল। ধারা 37, তাহলে 12-র সাথে 37-এর রিলেশন। এরপর আমরা স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ছাড়াও আরেক আরেক ধরনের নিষেধাজ্ঞা দেখি, সেটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, ধারা 55। এরপরে কোন কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, ধারা 56 এবং নেতিবাচক যেটা, এটা হচ্ছে ধারা 57 এবং 57-এর উদাহরণটা পড়বে। এ হচ্ছে আমাদের মোটামুটি এসআর অ্যাক্ট।